ওকে, তাহলে পরেই দিব। আমার টাকাটা রেডি রেখো। অতসী আর কোনো কথা বলল না। ইফাস উকিল নিয়ে বের হয়ে গেল। এখন আর কান্না করতে ইচ্ছে হয় না। আর কত কান্না করবে? এখন অভ্যাস হয়ে গেছে। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখলো সন্ধ্যা হয়ে এসেছে। প্রায় তাই আর রুম থেকে বের হলো না। শিমু নীলু দুজনে একটা প্লেট হাতে করে নিয়ে রুমে ঢুকেছে। আপু বলতো এটা কি আছে? অতসী কিছুক্ষণ ভেবে বলল, মনে করতে পারছি না। আচ্ছা, একটা অপশন দে। খাবারটা তুই খুব বেশি পছন্দ করিস, আর আমার তোকে মাঝে মাঝে বানিয়ে খাওয়াতাম। কত কিছুই তো আছে আমার পছন্দের। এখন কোনোটা রেখে কোনটা বলবো? পারবি না তো? উফ, মনে আসছে না। প্লেটটা অতসীর সামনে এনে বলল, নারকেল আর চিনি দিয়ে মুড়ি মাখিয়ে এনেছি। এটা বলতে পারলি না? অতসী ছু মেরে হাত থেকে টান দিয়ে প্লেটটা নিয়ে কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। এটা দেখে শিমুনীলু দুজনই হাসছে। যাক, মনটা একটু ভালো হয়েছে হয়তো। আমাদের দিবি না নাকি? এমন ভাবে খাচ্ছিস, পরে তো কিছুই পাবো না। একটা হাসি দিয়ে দুই বোনকে বলল, হাত পাততে। শিমুনীলু হাত পেতে দিলই। দুজনকেই এক মুঠ করে দুমুঠো মুড়ি তাদের হাতে দিল। আপু, এইটুকু কি খাবো বল? না খেলে রেখে চলে যা। আচ্ছা, প্লেটটা এদিকে দে। এইটুকু মুড়ি মাখা রেখে চলে যাই। অতসী প্লেটটা দিয়ে নীলু প্লেটটা নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে অতসী। শিমুও দৌড়ে পিছনে ছুটে। সেই আগের খুনসুটিগুলো আবার ফিরে পেয়েছে। তিন বোনের চিল্লাচিল্লিতে বাড়ি মাথায় উঠিয়ে রেখেছে। অতসীর বাবা কান্না করছে। মেয়েদেরকে তো এভাবেই হাসি খুশি দেখতে চেয়েছিলাম। এভাবেই সব সময় হইচই করবে, তাই তো চেয়েছিলাম। কিন্তু হঠাৎ কি পাপের জন্য আল্লাহ এই বিয়ে নামক নরককে তাপসীকে পাঠিয়েছেন কে জানে। অতসী সোফায় বসে প্রচন্ড হাঁপাচ্ছে। এটা দেখে নীলু শিপু খুব ভয় পেয়ে যায়। একজন দৌড়ে যায় পানি আনতে, অন্যজন হাত পাখা দিয়ে বাতাস করতেছে। শিমু পানি আনতেই এক নিমিষে পানিটা শেষ করে ফেললো। অতসী কোনো রকমে উঠে বেটে গিয়ে শুয়ে পড়ল। এভাবে দৌড় দেওয়াটা ঠিক হয়নি। বোঝা উচিত ছিল আমি এখন একা না। ভাবতেই ভালো লাগে। কয়েকদিন পর ছোট্ট একটা বাচ্চা আসবে। আলমারিটা আমার জায়গায় বাচ্চাটার জামা কাপড় দখল করব। মাঝরাতে কান্নার শব্দ ঘুম ভেঙে যাবে। শত কষ্ট হলেও ঘুম ঘুম চোখ দিয়ে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টায় মগ্ন থাকবো। শত কষ্টের মধ্যেও তার মুখখানা একবার দেখলে সকল কষ্ট নিমিষে উড়ে যাবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠলাম। আজান পড়ে ঘরে টুকটাক কাজ করতে লাগলাম। একটু কাজ করলেই কেউ আর বলতে পারবে না শুধু বসে বসে খাই। তুই এত সকালে উঠে কাজ করছিস কেন? মা রেগে এসে আমাকে কথাটা জিজ্ঞেস করলো। আমি স্বাভাবিক থেকেই উত্তর দিলাম, এমনি বসে থাকতে ভালো লাগে না তাই। এ আমার 10 টাকার কাজ করে আবার অসুস্থ হয়ে পড়বি, পরে আবার 1000 টাকা টান দিবি। মনে মনে ভেবেছিলাম আমি কাজ করি এটা দেখে খারাপ লাগার কারণ নেই। মা কথাটা জিজ্ঞেস করেছে। এখন জানতে পারলাম টাকার কথা ভেবে জিজ্ঞেস করেছে। মুচকি হেসে দিয়ে বললাম, সে তোমার ভাবতে হবে না মা। আমি এবার অসুস্থ হব না। আল্লাহর কাছে রোজ চাই যেন আমি সম্পৃক্ত কোনো কাজ তোমাদের একটা টাকাও না লাগে। সবার দোয়া তো আর কবুল হয় না। সে আল্লাহই ভালো জানে। তোমাকে এসব নিয়ে না ভাবলেও চলবে। অতসী কিচেনে ঢুকে ছড়িয়ে ছিটে থাকা জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে। এমনি নীলু এসে হাতে ধরে কিচেনের বাইরে নিয়ে গেল। অতসীকে একটা চেয়ারে বসিয়ে বলল, আপু, ডাক্তার তোকে পুরো বেড রেস্ট দিয়েছে। আর তুই কাজ করছিস?
আমি নীলুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ডাক্তার তার নিজের দায়িত্ববোধ থেকে বলেছে আমাকে বেড রেস্ট থাকার জন্য, আর আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করতে গিয়েছি। সবার কপালে সব সুখ সয় না। তোর যা কাজ আছে সব আমি করে দিব, তুই শুধু বসে বসে বল। আমি বসে থেকে উঠে বললাম, এই তো সব কাজ শেষ, তুই পড়তে বস। আমি হাতের কাজগুলো সেরেই রুমে চলে যাব। আপু বললাম তো আমি করে দিব, পাকনামো করতে হবে না, পড়তে বল। নীলু এখনো ছোট, আমার পরিস্থিতিটা সে বুঝতে পারবে না, তাও আমার কাজগুলো সে করে দিতে চেয়েছে, তাতেই আমি খুশি হয়েছি। কিচেনে ঢুকে মায়ের জন্য লেবুর শরবত বানালাম। লেবুর পানি হাতে নিয়ে মায়ের রুমের দিকে যেতেই দেখলাম একটা কাকিমা এসেছে। আমাকে দেখেই বলল, কেমন আছিস অতসী? হাসি মুখে উত্তর দিলাম, এ কাকিমা ভালো। তার শ্বশুর বাড়ি থেকে নাকি চলে এসেছিস? দুদিনও খেতে পারলি না শ্বশুর বাড়ির সাথে মিলে? এখনকার মেয়েদের স্বভাবই এরকম, পান থেকে চুন খসলেই বাবার বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়ি তো খেতে পারলি না, সে বোঝা হয়ে তো মা বাবার ঘাড়েই পড়বি। তা আবার শুনলাম বাচ্চাও নাকি হয়েছে। জানিস, থাকবি না তো আবার বাচ্চা ঝামেলা করতে গেলি কেন বলতো? কাকিমা, কাকা যখন আপনার মারতো তখন আপনি শুধু কাঁদতেন আর প্রতিদিনকার অত্যাচার সহ্য করেছেন, কিন্তু কখনো প্রতিবাদ করার সাহস আপনার হয়নি। আপনার জামাইয়ের কাছ থেকে দেখে গ্রামের আর কয়েকজন বউ পিটাবো, আর বউরা প্রতিবাদ করলেই আপনি উদাহরণ হয়ে থাকবেন। যে দেখো ওই বাড়ির আসাদ তার বউকে কত মারে, মুখ দিয়ে একটা কথাও বের করে না। আর আমাকে দেখে দেখে 10 জন নারী শিখবে অত্যাচার, মুখ বন্ধ করে থাকতে হয় না, প্রতিবাদ করতে হয়। আর বাচ্চাটা আল্লাহর দান, কত মানুষ সারাদিন রাত কান্নাকাটি করেও একটা বাচ্চা পায় না, আর আল্লাহ আমাকে কত সহজেই দিয়ে দিল। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। এত বড় বড় কথা যে ভালো, নিজেও তো দুইটা পয়সা কামাই করবার ও মুরাদ নাই। মেয়েরা ফেলনা না কাকিমা, আমি চাকরি করতে পারবো। আমি বাবার মার টাকায়, বাবা মা আমার টাকায় খাবে। কথাটি বলেই চলে আসলাম। ভুল কিছু তো বলিনি। আমি খুব ভালো করে জানতাম এমন হাজারটা কথা শুনতে হবে, শুনতে হলে হোক না, তাও নিজের স্বাধীনতা মতো চলতে তো পারবো। কয়েকটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এগুলো ধুয়ে বাহিরে নিয়ে রোদে শুকাতে দিলাম। কাপড়ের বালতিটা নিয়ে রুমে ঢুকতে যাব, ঠিক তখনই বলে কেউ ডাকে। পিছন তাকিয়ে দেখলাম তানিয়া বেগম। আমি গিয়ে সালাম দিলাম, আসসালাম আলাইকুম। রুমে চলুন মা, বসে তোমার সাথে গল্প করতে আসি। এই কাগজটায় সাইন করে দাও, আমি এখনই চলে যাব, সময় নেই বেশি। অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, কিসের কাগজ? ইফা সুমিকে বিয়ে করবে, যেহেতু তোমাকে ডিভোর্স এখনো হয়নি, তাই অনুমতির জন্য এই পেপারটা সাইন করতে হবে। মা, আমার তো অনুমতি দেওয়া দরকার নেই, আপনার ছেলে বিয়ে করুক বা না করুক তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তাও বলা তো যায় না, তুমি যদি আবার কোনো ঝামেলা করো। হাসি দিয়ে বললাম, এত সন্দেহ নিয়ে চলা যায়? তা আমিও চাই না। দেন আমি সাইন করে দিই। কথাটা বলেই হাসি মুখে আমাকে পেপারটা এগিয়ে দিল। আমি সাইন করে ওনার হাতে পেপারটা দিতেই হাসি দিয়ে বলল, জানো আমার অনেক খুশি লাগছে, খুশির খবরটা তোমাকেই বলি। আমার খুশি যে তোমার খুশি হবে না তা আমি শিওর। ইফাজের সাথে আমি সুমির বিয়েটা দিব, এটা আমার আগে থেকেই চিন্তা, কিন্তু আমার এই চিন্তার মধ্যে বাহাত ঢুকালো পিয়ন্তি। পিয়ন্তিকে আমি সব ভুল বুঝিয়ে পিয়ন্তির সামনে ইফাজকে খারাপ প্রমাণ করলাম। ইফাজ যে ব্যাপারটা না বুঝে
তাই আমি প্রিয়ন্তীর মার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলাম। দুজনের জন্য শপিংও করলাম। কিন্তু বিয়ের ঠিক আগের দিন আমি নিজের সাক্ষী থেকে প্রিয়ন্তী রাহুলের বিয়ে দিলাম। অবশ্য প্রিয়ন্তী আগের থেকে জানতো যে তাদের বিয়ের দিন তারিখ ঠিক হবে, শপিং হবে, কিন্তু বিয়ে হবে না। ইফাজ কোন অক্ষরে টের পায়নি সব কলকাঠি আমি নাড়িয়েছিলাম। তারপর আমাকে না জানিয়েই তোমাকে বিয়ে করে নিল। ওই দিন ইফাজকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, বিয়ে যখন করে ফেলেছে তখন তো আর কোনো কিছু বলার নেই। ভাবতে লাগলাম কি করা যায়। তখন দেখলাম তুমি যে মেয়ে, তোমাকে দিয়ে আমার কোনো কাজ হাসিল করা অসম্ভব। তাই সব ইভাসকে আমি হাতিয়ার হিসাবে ব্যবহার করলাম। ইভাস চেয়েছিল তোমার সাথে মানিয়ে নিতে, এটা আমাকে বলেছে। তখন আমি তোমার সম্পর্কে ইভাসকে কান বিষ ঢেলেছি। তোমার ক্ষতি করা আমার কোনো প্ল্যান ছিল না। কিন্তু ইভাস তোমাকে রাখুক তা আমি চাইনি। আমার ইচ্ছে তো পূরণের জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি। প্রত্যেকদিন ইফাজের সামনে খারাপ করার জন্য নানা ফাঁদ পেতেছি, কিন্তু এত অত্যাচারও যখন তুমি ইফাজকে ছেড়ে আসছিলে না, তখন আমি আমার মারার নাটকটা করলাম। সুমি বাবা বলেছিল সুমিকে বিয়ে করলে ওনার প্রপার্টিজ 50% আমার নামে করে দিবে। আর ইফাজ তো আমার ছেলে না, ইফাজ হচ্ছে ইমরুল ভাইয়ের ছেলে। তাকে দিয়ে যদি আমার স্বার্থ হাতে আসে, তাহলে ইফাজকে কেন হাতছাড়া করব? এছাড়া ইমরুল স্ট্রং করে দিয়ে গেছে ইমরুলের সব সম্পত্তি ইফাজের নামে। আবার যাওয়ার সময় আমাকে ডিভোর্স পেপারটাও দিয়ে গেছে। তাহলে বলো, এমন লোকের সংসার আমি কেন টিকিয়ে রাখবো? কথাগুলো বলেই দীর্ঘশ্বাস ফেলে নিয়ে বলল, চলি এবার। মনে মনে কি ভাবছো? ইফাজকে সব বলে দিবে? আবার সংসার করবে ইফাজের সাথে? ভুল ভাবছো, তা কখনোই হবে না। ইফাজ কখনো তোমার কথা বিশ্বাস করবে না। মানতে হবে মা, তুমি পাক্কা অভিনেত্রী, খলনায়িকার চরিত্র তোমার থেকে ভালো। কথাগুলো শুনে পেছন তাকাতেই দেখলো ইফাজ। তানিয়া বেগম খুব ভয় পেয়ে যায় ইফাজকে দেখে। আরে ভয় পাচ্ছ কেন? এত বড় অভিনেত্রী ভয় পেলে কি আর পরের সিনটা করতে পারবে? ইফাজ তুই কেন? অন্য কাউকে আশা করেছিলে বুঝি? তুই এখানে আসলি কেন? না আসলে কি তোমার এই রূপটা দেখতাম? আমার মা বাবাকে কি তুমি মেরে ফেলেছো নাকি? আছে কোথায় বাবা? তুই আমাকে ভুল বুঝছিস, আমার কথাটা শোন। আর কি শুনবো? এখন আবার নতুন গল্প সাজাবে তাই না? আমি কোনো নতুন গল্প শুনতে চাই না। এত বড় ধোঁকা কি করে দিয়েছো তুমি? অতসীর মা দুজন একসাথে দেখে আগ্রহ নিয়ে আসে কি হয়েছে জানার জন্য। মাঝখান থেকে কথা কিছু বুঝতে পারে না, তাই অতসীকে জিজ্ঞেস করে কি হয়েছে। অতসী মুখ হাত দিয়ে চুপ করতে বলে আর দেখতে বলে এখানে কি হচ্ছে। অতসীর মা মাঝখানে বলে উঠে, ইফাত, বাবা তোমার মাকে নিয়ে রুমে এসে কথা বলো। উনি আমার মা নন, আমার জীবনটাকে নরক বানিয়ে দেওয়ার যন্ত্র। আরে আপনি বলতেন আমি আপনাকে আমার সব দিয়ে দিতাম। আপনাকে সব দিয়ে দিলে যদি আমি সুখে থাকতাম তাহলে তাই করতাম। সব কেড়ে নিয়েছেন। এসব না করে আমাকে মেরে ফেলতে পারতেন। ইফাজ এসে ওনার হাতে থাকা পেপারটা নিয়ে ছিঁড়ে ফেলল। আমার চোখের সামনে থেকে চলে যান আপনি। তানিয়া বেগম আর এক মুহূর্তের জন্য না দাঁড়ালো, সে সোজা চলে গেলেন। অতসীর মা এসবের আগামাথা কিছুই না বুঝে বারবার অতসীকে ইশারা করছেন। কৌতূহল ধরে রাখতে না পেরে বলল, অতসী বলবি প্লিজ কি হয়েছে? অতসী কোনো কথা না বলেই রুমে চলে গেল। ফ্যানটা হাই স্পিডে ছেড়ে বসে পড়ল।
এতক্ষণ কি হলো সব মাথার উপর দিয়ে গেল। অতসী কখনো ভাবেও নাই এমন কিছু হবে। অতসীর মা ইফাজকে এনে অতসীর রুমে বসিয়ে দিল। ইফাজকে বসিয়ে দিয়ে উনি পানি নিয়ে আসলেন। পানি এনে ইফাজকে খেতে দিল। আমি বেডে শুয়ে ইফাজের মুখের দিকে তাকিয়ে আছি। চোখ দুটো লালা হয়ে আছে, চোখে পানি টলমল করেছে। ইফাজ একটু পর পর চোখের কোণে আটকে থাকা পানিগুলো মুছে ফেলছে। কান্না আটকানোর যথাসাধ্য চেষ্টা করেছে ইফাজ। ইফাজ আমার দিকে তাকাতেই আমি চোখ সরিয়ে নিই। ইফাজ বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। মা, এখন আমি খাবো না। ইফাজ ফোন বের করে দাদিমাকে কল দিল। কল দিয়ে অতসীকে বাসায় আসতে বলল। অতসীর মা খুব আগ্রহ নিয়ে বসে আছে, তাই অতসীর মাকে সব খুলে বলতে লাগলো। আমি শুধু চেয়ে চেয়ে সব দেখছি। ইফাজ যে আমার উপর অত্যাচার করেছে সব চোখে ভেসে উঠছে। আমার জীবনে সবচেয়ে খারাপ গিয়েছে এই কয়টা মাস। সহ্য করেছি অনেক, তার ফল মনে হয় আল্লাহ আমাকে দিয়েছে। বেশ কিছুক্ষণের মধ্যে দেখলাম হাবিবা বেগম চলে এসেছে। এসেই আমার কাছে এসেছে। কেমন আছিস নাতবু? এই তো ভালো। তুমি কেমন আছো? তোদের না ছাড়া আমি কি ভালো থাকতে পারি? ভালো থাকবে না কেন? তোমার নাতি তো আবার বিয়ে করতেছে, নতুন নাতবউ পাবা। আমার কথা শুনে দাদিমা অবাক দৃষ্টিতে ইফাজের দিকে তাকালো। তুই আবার বিয়ে করবি? এগুলো বাদ দিয়ে বল, তানিয়া বেগম যে আমার মা না, তা কোনোদিনই বলনি। হাবিবা বেগম নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, তুই এসব জানলি কোথা থেকে? দাদিমা, আমি তোমাকে না জিজ্ঞেস করছি তার উত্তর দাও। দাদু ভাই, তুই যদি কষ্ট পাস যে তোর মা বাবা নেই সেজন্য। আমার মা বাবা নেই মানে? তোর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর থেকে তানিয়া তোকে নিজের ছেলের মতো মানুষ করেছে। কখনো তোকে আমি তোর বাবা মার কথা বলিনি। তানিয়া আমাকে নিজের স্বার্থের জন্য মানুষ করেছে। এটা তোমার বুঝতে পারোনি? ইভাস সবকিছু হাবিবা বেগমকে বলে। দাদু ভাই, এত কিছু বুঝিনি রে, মাফ করিস আমাকে। অতসীর মা দাদিমাকে নিয়ে গেলেন, কারণ ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে। অতসী আগেই ন্যায় বিছানায় শুয়ে আছে। ইফাস আস্তে আস্তে অতসীর পাশে গিয়ে বসে। ইফাসকে আসতে দেখে অতসী চলে যেতে নেয়। ইফাস জোর করে অতসীকে বেডে বসিয়ে দেয়। অতসীর হাত ধরতেই সর্বোচ্চ শক্তি দিয়ে অতসী ইফাসের হাত ছাড়িয়ে নেয়। ইভাস হঠাৎ অতসীর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। কান্না জড়িত কণ্ঠে বলে থাকে, অতসী প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি কখনো তোমাকে কষ্ট দিব না। এখন তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারবো না। আমি মরে যাব। অতসী পা ছাড়িয়ে বলল, যে অন্যের কথা শুনে আমাকে মারতে পর্যন্ত দুইবার ভাবেনি, তাকে আমি কখনো ক্ষমা করব না। অতসী, আমি ভুল করেছি। আমার ভুল স্বীকার করছি। আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, প্লিজ। অতসী, আমাকে বোঝার চেষ্টা করো। রানী করে রাখবো আমি তোমাকে। কথাটা শুনে আমি অট্টহাসি দিলাম। এটা দেখে ইফাত আমার দিকে তাকিয়ে আছে। ইফাতের চোখে চোখ পড়তেই দেখলাম চোখ দুটো পানিতে ছলছল করছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে? হাসি কেন পাবে না বলো? আমি যখন আপনাদের বাসায় ছিলাম আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছেন। আপনাদের বাড়ির কাজের লোকের সাথেও এর থেকে ভালো ব্যবহার করেছেন। কারণে অকারণে মেরেছেন। রুহানের সাথে কথা বলার কারণে আমার গায়ে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। কি খারাপ ব্যবহার করেননি বলেন তো? একটু অসুস্থ থাকলেও ও হাজারটা কথা শুনতে হতো। তখন আপনি বলছেন আমাকে রানীর মতো করে রাখবেন। আপনি বলুন, কথাটা শুনতে কি হাস্যকর না? অতসী ভুল ছিল, প্রতিদিন আমার ব্রেন ওয়াশ করা হতো।
তোমার নামে খারাপ কথা বলে। অবশ্যই আপনি এখন বাচ্চা নন, বাচ্চার বাপ হতে চলেছেন, তাও কেন মানুষের কথা চলেছেন। অতসী ভুল তো মানুষই হয় বলো। কি বলবো, বিয়ের দিন থেকে এমন অত্যাচার সহ্য করে এসেছি। সবার কাছ থেকে শুনতে হয়েছে আপনি আমাকে পছন্দ করে বিয়ে করেননি। অতসী, আমার কথাটা শোনো প্লিজ। আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ তুমি পিয়ন্তির ব্যাপারে সব জানতে, আমাকে অনেক ভালো বুঝতে তুমি। তখন আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে তুমি আমাকে খুব ভালো বুঝতে, আর পিয়ন্তিও কষ্ট পাবে। কিন্তু সব শেষ করে দিল ওই মহিলা। জি, আপনার সব কথা আমি শুনছি। আপনি এখন যেতে পারেন আমার চোখের সামনে থেকে। অতসী দেখো, আমার এখন তুমি আর দাদিমা ছাড়া কেউ নেই। আগে জানতাম না আমি অনাথ ছিলাম, কিন্তু আজ থেকে তো আমি অনাথ। আমার কেউ নেই। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এসব আমার আর সহ্য হচ্ছে না। অতসী, আমাকে তোমার পায়ের নিচে হলেও একটু ঠাঁই দাও প্লিজ। আদিক্ষেতা কম দেখালে হয় না। অতসী, তুমি এত পাষাণ, আমার চোখের পানি তোমার আদিক্ষেতা মনে হচ্ছে? পাষাণ ছিলাম না, পাষাণ আপনারা বানিয়েছেন। ক্ষমা চেয়েছি অতসী। এর থেকে বেশি আর আমি কি করতে পারি সেটা আপনি জানেন। তুমি কি চাও আমি মরে যাই এভাবে কষ্ট পেতে পেতে? আপনি এই রুম থেকে বেরিয়ে হবেন না আমি বের হব? তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? কথাটা বলা শেষ হওয়ার আগেই আমি রুম থেকে বের হয়ে চলে আসলাম। এসেই মা বাবার রুমে চলে গেলাম। দাদিমাকে বেডে শুয়ে রেখেছে। আমি গিয়ে দাদিমার হাতটা ধরে পাশে বসলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে উনি কেঁদে উঠল। দাদিমা, আপনি কাঁদছেন কেন? আমার নাতিটা খুব কষ্ট পেয়েছে। তাই না রে? আপনি চিন্তা করবেন না, উনি ঠিক আছে। তুই ইফাসকে ভুল বুঝিস না। ভুল বুঝবো কেন? তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুই বিশ্বাস কর, এসব ও নিজের থেকে করেনি। তানিয়া ইফাসকে দিয়ে সব করিয়েছে। আমার হাতটা ছাড়িয়ে বললাম, দাদিমা, ইফাস এখনো ছোট নয়। ওর বোঝার সম্পূর্ণ ক্ষমতা আছে, কোনটা ঠিক কোনটা ভুল। তানিয়াকে অনেক বিশ্বাস করত, এজন্যই কোনটা ঠিক কোনটা ভুল তাও একবারও ভাবিনি। আচ্ছা, এগুলো বাদ দেন। কি খাবেন বলুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে আনছি। আমার ক্ষুধা নেই রে বোন। আমার ইফাজকে যে কষ্ট পাচ্ছে, নাতির জন্য এত চিন্তা করতে হবে না। তুই যদি ইফাজের সাথে থাকতি তাহলে আমার এত চিন্তা হতো না, কিন্তু আমার নাতিটা এখন একা। আমি দাদিমাকে রেস্ট নিতে বলে কিচেনের দিকে যেতে লাগলাম। মনে মনে ভাবলাম, দাদা দাদিমা বুঝি এমনই হয়, নিজের চিন্তা না করে নাতি নাতনিদের চিন্তা করে। আমার দাদা বা দাদিমা কারোই আদর পায়নি। আমার জন্মের আগেই ওনারা মারা গিয়েছে। যদি থাকতো তাহলে হয়তো ওনার মতো করেই আমাদের কথা ভাবতো। আমিও তো মা হব, আমার বাচ্চাও বড় হবে, পড়াশোনা করবে, বিয়ে করবে, তারপর তো আমিও দাদিমা হব। এসব ভেবে আনমনে অতসী হাসতে থাকে। আপু, তুই এভাবে হাসছিস কেন? নীলুকে দেখে অতসী হাসি বন্ধ করে দিল। এমা, হাসি বন্ধ করে দিলি কেন? তুই হাসলে অনেক ভালো লাগে রে আপু। হে হয়েছে আমার মিথ্যে প্রশংসা। এখন চল, আমাকে হেল্প করবি। আগে বল, কি নিয়ে হাসছিলি? বলা যাবে, কিন্তু বলবো না। বল না আপু প্লিজ। আচ্ছা চল, কিচেনে বলতেছি। নীলু হাতে হাত কাজ করে দিচ্ছে আর জিজ্ঞেস করছে কেন হাসছিলাম তখন। আবার নীলুকে দেখে হাসি বন্ধ করে দিলাম কেন? কি পরিস্থিতিতে পড়লাম হাসলাম ও বলতে হবে? আপু, ভেবেছিলাম যে আমি ও তো মা হব, আমার সন্তানও পড়াশোনা করে বড় হবে, তারপর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো, বাচ্চা হবে, তখন আমি দাদিমা হব। নীলু আমার কথা শুনে হাসছে। আমি মুখটা মলিন করে জিজ্ঞেস করলাম, হাসছো কেন? তোর চিন্তা ভাবনা ভুল কি ভাবলাম?
এখন তো তোর বেবিটা হয়নি, তার আগে এত চিন্তা? মানুষ শুনলে কি বলবে বলতো? মানুষের কথা বাদ দে তো, স্বপ্ন দেখতে তো মানা নেই। আচ্ছা, তোদের বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে? ইফা যত মানসিক চাপের মধ্যে আছে, তার মতো তোরা হাসায় বাড়িটা পুরো মাথায় করে রেখেছিস। এত হাসি তামাশার কি হলো হে? আমি আমার পেঁয়াজ করেছিলাম, কথার স্টাইল শুনে বুঝে গিয়েছি এটা মা। তার উত্তর দিল, আল্লাহ সব দেখে মা, আমাকে যে কষ্ট দিচ্ছে তা আল্লাহ ফেরত নিতেছে। ইফাজের জন্য এত মায়া কই? আমি তো কষ্ট ছিলাম, তুমি মানুষই না। মা শারীরিক নির্যাতনের শিকারও হয়েছে। তখন তো একবারের জন্য ও তোমাকে কাছে পায়নি। অতসী, ইদানিং তুই একটু বেশি খারাপ ব্যবহার করছিস, তোর মনে হচ্ছে না? মা, তুমি আমার বিয়ের পর থেকে আমার মায়ের মতো নাই, এটা কি তোমার মনে হচ্ছে না? বেশ মুখে মুখে কথা বলতে শিখেছিস। মা কখনো সন্তানের খারাপ চায় না, এটা জানিস তো? আমি যদি তখন তোর মতো ভেঙে পড়তাম, তোর কথা শুনতাম, তাহলে আজ তোদের ডিভোর্স হয়ে যেত। আমি মানছি আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু কার জন্য করেছি? তোর জন্যই তো। আমি চেয়েছি তুই একটু মানিয়ে নে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মা, কথা আছে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তুমিও তাই কর। বললাম তো মা, কখনো সন্তানের খারাপ চায় না। নীলু, একটু আসবা, তোমার সাথে কথা ছিল। নীলু ইশারায় আমাকে জিজ্ঞেস করে কি করবে। আমি বললাম যা। নুডলস রান্না করে দাদিমার রুমে নিয়ে গেলাম। দাদিমাকে উঠিয়ে খেতে দিলাম। দাদিমাকে খেতে দিয়ে বাবার পাশে গিয়ে বসলাম। বাবার পাশে বসতেই আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বাবাকে এমন অবস্থায় দেখতে ভালো লাগে না, চোখে পানি আটকে রাখতে পারি না, তাই খুব কম আছি বাবার কাছে। আমি কান্না করলে বাবাও কান্না করা শুরু করে দেয়। কিছুক্ষণ বাবার পাশে বসে থেকে রুমে চলে আসলাম। ইচ্ছে করে সারাক্ষণ শুধু শুয়ে থাকি, কিন্তু তা কি করা সম্ভব? আকাশটা পুরো অন্ধকার, রুমের ভেতর থেকে বাহিরের সাইডটা হলুদ একটা ভাব দেখা যাচ্ছে। এমন সময় বাহিরে হাঁটতে ভীষণ ভালো লাগে। বেশিক্ষণ আর বৃষ্টি লেট করলো না, খুব জোরে বৃষ্টি পড়তে থাকে। এই আপু, কি এত ধ্যান ধরেছিস? দরজার দিকে তাকাতেই দেখলাম নীলু অনেকটা ভিজে গেছে, হাতে একটা পেয়ার। কোথায় গিয়েছিস? ইফাজ ভাইয়া নিয়ে গেছে। এই যে দেখ, এই ব্যাগটাতে তোর পছন্দের খাবার। তোকে আমি বলছি আমি খাবো। আরে দেখ না কি কি এনেছে, ফুচকা, চিকেন ফ্রাই, চটপটি, সমুচা, পেঁয়াজ। তুই বলবি কেন? ইফাজ ভাইয়া বলছে তোর কি কি পছন্দ নেওয়ার জন্য, আবার পরে যাবে। এখন এইটুকুই এনেছে, বৃষ্টির জন্য আনতে পারিনি। আমি এগুলো খাবো না। অথচ তুমি এমন করো না, আমার উপর যত ইচ্ছে রাগ করো, কিন্তু খাবারের উপর রাগ করো না। এই শুন, ডিভোর্স পেপারে নিয়ে আসেন, সাইন করে দিবে। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না। তোর কথায় এমন ডিভোর্স হবে না, তার মানে তোমাকে এখন আমাকে সহ্য করতেই হবে।